আয়েশের চোখ দুটো রাগের কারণে লাল হয়ে গেছে, স্পষ্ট বোঝা যাচ্ছে। কিন্তু রাগ কন্ট্রোল করার চেষ্টা করছে বোধ। রিল্যাক্স, রিল্যাক্স। আচ্ছা, তোর যা ইচ্ছা কর, আমি কিছু বলবো না। এখন আপাতত তোর প্রাণের ভাইটাকে আমার রুমে আসতে বল। কথাটা বলেই উপরে হাঁটা ধরল। টিনা কিছু না বলে কাপা হাত দুটো ধুয়ে নিজের রুমে গিয়ে দরজা আটকিয়ে দিল। এতক্ষণে একটু স্বস্তির নিঃশ্বাস ছাড়ল। এতদিন দরজা আটকিয়ে ঘুমায়নি, আজ থেকে একদম দরজা জানালা সব আটকিয়ে ঘুমাবে সে। শুয়ে শুয়ে ভাবছে, আয়েশ ভাইজা যেহেতু বলেছে অপরাধীকে বের করবেই, তাহলে অবশ্যই বের করবে। সেও দেখতে চায় ওই কিলারকে, যে একটা নম্র সুশীল একটা যুব বয়স্ক ছেলের শত্রু হতে পারে। তারপর না হয় বাড়ি ছেড়ে চলে যাবে দূরে কোথাও। এখন আপাতত সে দেখতে চায় সে কে। ঘড়িতে প্রায় 1টার উপরে বাজতে চলেছে, এখনও তার ঘুম আসছে না। কোনো অজানা ভয়ে অথবা সেই অ্যাক্সিডেন্টটা নিয়ে এখনও বারবার ভেবেই চলছে। যতবার ভাবছে ততবার হিসাব যেন গড়মিল খাচ্ছে। এসব ভাবার মাঝেই হঠাৎ দরজা খোলার আওয়াজে ছ্যাঁত করে উঠল বুকটা। সঙ্গে সঙ্গে উঠে বসল। ড্রিম লাইটের হালকা আলো, একটা মানুষকে দেখা যাচ্ছে, কিন্তু কে এত রাতে তার রুমে? সে তো দরজা আটকিয়ে শুয়েছিল। হ্যাঁ, এটা স্পষ্ট মনে আছে তার। তাহলে কিভাবে ঢুকল? কে ওখানে? এদিকে আসছেন কেন? আয়েশ আফরানের শেষের কথার মানে বুঝতে পেরে বলল, বাবা, তোমার ছেলে কিন্তু বাড়াবাড়ি করছে, সাবধান করে দাও বলে দিচ্ছি। আফরান আয়েশের কথা শুনেও না শোনার মতো করে নিজের মতো চলে গেল। জাফর সাহেব এতক্ষণে বুঝে গেছেন আফরানের কথার মানেটা। তিনি আয়েশকে উদ্দেশ্য করে বলেন, সবকিছুতে জড়িয়ে নিজেকে বিপদে ফেলে লাভ নেই বাবা, এই কেসটা নিয়ে তুমি না এগুলেই বোধহয় ভালো হয়। আমি চাই না তোমার ক্ষতি হোক। কি বলছো বাবা? একজন নিরপরাধ মানুষকে মেরে ফেলা হয়েছে, আর আমি চোখের সামনে বসে দেখতে থাকব? তার বিরুদ্ধে আমি সব প্রমাণ জোগাড় করে তাকে যদি জেলে পাঠাতে না পারি, আমিও আয়েশ চৌধুরী না। কথাটা বলেই হাত ধুয়ে টেবিল ছাড়ে। তিনার ভীত চোখ জোড়া কাঁপছে আফরানের ভয়ে। তিনা, তুই ভয় পাস না, আমি আছি। খাবার শেষ করে গিয়ে শুয়ে পড়। আর ওই আফরানকে একদম ভয় পাবি না, ঠিক আছে? কিছু করলে আমাকে বলবি, ঠিক আছে? লোকটা কোনো কথা বলল না। তিনা ভয় পেয়ে খাট থেকে নিচে নেমে পাশে থাকা ল্যাম্পটা জ্বালিয়ে সেদিকে তাকাতেই ভয়ে সিটিয়ে যায়। ভাইজা, আপনি এখন এখানে কেন? আফরান কোনো কথা না বলে ওর দু গালে দুটো থাপ্পড় বসাল। তিনা কাপা গলায় বলল, আমাকে এভাবে মারছেন কেন? আমি কি করেছি? আফরান কোনো কথা না বলে আরও একটা বাম গালে ঠাস। কি ভাইজা, আমি কিছু করিনি তো, আমাকে শুধু শুধু মারছেন কেন? আফরান ওর বাহু ধরে দাঁত খিচে বলতে লাগল, আমার কথার অবাধ্য হস তুই? এত সাহস তোকে কে দিল শুনি? কি করেছি আমি? আমি তো কিছু করিনি। আমি এখনো এই বাড়ি থেকে যাইনি বলে এমন শাস্তি দিচ্ছেন, তাই না? আমি চলে যাব তো, সত্যি বলছি, কালকেই চলে। ওর কথার মাঝেই আরও দুটো থাপ্পড় বসিয়ে বলল, আমাকে জ্বালিয়ে চলে যাবি? এতই সহজ? আমি তো আসতে চাইনি, তুই বাধ্য করেছিস, এখন বলছিস চলে যাবি বলেই আরও একটা থাপ্পড় বসাল। তা আর কি কি প্ল্যান করেছিস বলতো? পালিয়ে যাবি এ বাড়ি থেকে? বাহ, ভেরি গুড আইডিয়া, বলেই টিনাকে আরও একটা থাপ্পড় বসাল। টিনা টাল সামলাতে না পেরে এবার দেয়ালের সাথে কপাল লেগে আঘাতপ্রাপ্ত হয়। আফরান এবার ওর সামনে গিয়ে বলল, খাবার সময় উপরে আসতে বলেছিলাম না? কেন আসলি না? নিচে আয়েশের রূপ দেখছিলি বসে বসে? কেন রে ছেলে মানুষ, কি জীবনেও দেখিসনি নাকি? দেখে লোভ সামলাতে পারিস না? আফরানের কথাটা ওর মস্তিষ্ক অবধি পৌঁছায়। কিছু না ভেবেই কি ঠাস কি করে আফরানের গালে চড় মারে। আফরান ঠিক বুঝে উঠতে পারল না আকস্মিক কি হলো ব্যাপারটা, শুধু এই মুহূর্তে রাগে ফুঁসছে ভীষণভাবে। সাহস কি করে হয় ওর? টিনা নিজেও বুঝতে পারেনি সে এমন একটা কাজ করে বসবে। আফরানের লাল চোখ দুটি দেখে নিজে নিজেই কাঁদা শুরু করল। সত্যি বলছি, আমি ইচ্ছে করে করিনি। টিনার কান্না দেখে আফরান কপাল কুঁচকায়, নিজে মেরে নিজেই কাঁদছে আজব তো। টিনা চোখ বন্ধ করে সোজা আফরানের পায়ের কাছে বসে পা ধরে বলতে লাগল, আমি ইচ্ছে করে মারিনি, সত্যি বলছি, প্লিজ মাফ করে দেন, প্লিজ প্লিজ। আমি জানি আপনি এখন বলবেন আপনি কাউকে আজ পর্যন্ত ক্ষমা করেননি, তাই আমাকে মাফ করে রেকর্ড ভাঙতে চান না, কিন্তু শুনুন না, আমি তো আপনার কত তো ছোট, একটু তো ভুল হবেই। তাছাড়া আপনি বাজে কথা বলেছেন আয়েশ ভাইয়ার ব্যাপারে, আমি ভাইয়াকে কখনো ওসব নজরে দেখিনি, সত্যি বলছি। কথাগুলো এক টানা বলে ঢুক গিললাম। আফরান ভ্যাবাচাকা খেয়েছে বোধহয়। এই দেখি সত্যি আস্ত একটা পাগল, এবার মনে হয় আমাকেও পাগল বানিয়ে ছাড়বে, নয়তো এমনভাবে কেউ মাফ চায়, আবার সাথে ন্যাকা কান্নাও জুড়ে দিয়েছে, আশ্চর্য তো। আফরান গম্ভীর কণ্ঠে বলল, উঠ আগে তারপর বলছি। আফরানের ধমক খেয়ে টিনার সাথে সাথে উঠে দাঁড়াল। আমার ডিকশনারিতে ক্ষমা নামক কোনো ওয়ার্ড নেই, সো বুঝে নে, তোর শাস্তি কনফার্ম। আর তুই কার গায়ে হাত দিয়েছিস সেটা নিশ্চয় জানিস।
আর হবে না, আমাকে আর মারবেন না, এসেই কতগুলো থাপ্পড় মেরেছেন, দেখুন এখনো লাল হয়ে আছে আমার এই কিউট ফেসটাতে, কাল কিভাবে কলেজ যাব বলেন? এই লালচে 4 আঙুলের ছাপ পড়া গাল নিয়ে কলেজে যেতে আমার সম্মানে বাঁধবে না? আমার তো একটা সম্মান আছে, তাই না? এতই বুঝো সম্মান, তাহলে বড়দের গায়ে হাত তুলো কিভাবে? তার জন্যই তো বললাম সরি, পা ধরেও মাফ চাইলাম। মাফ করতে পারি, যদি বলিস পালিয়ে যাওয়া নিয়ে যে প্ল্যানটা করেছিস সেটা সাকসেস করবি। কিন্তু আপনি এটা কিভাবে জানলেন? আমি তো আপনাকে বলিনি কিছুই। আফরান আবারও ধমকিয়ে বলল, আমাকে প্রশ্ন করার লাইসেন্স তোমাকে কে দিল? আবারও ভুল করে ফেলছিস, এখন যদি মেরে দেই। তৃণা ভয়ে জড়োষ্ট হয়ে আসল। আফরান খাটের উপর বসে শান্ত গলায় বলল, এখানে বস। কথা মতো আফরানের ডান পাশটায় কাচুমাচু করতে করতে বসল। ভয় পাচ্ছিস? তৃণা চোখ দুটো গোল করে একটু নড়েচড়ে হেঁচকি তুলছে। আফরান ওর বাম হাতটা তার বাম তালুতে নিয়ে ডান হাতে ওর চোখ জোড়া মুছতে লাগল। ওর ছোট কোমল শরীরখানা ভয়ে কেঁপে উঠল নাকি কারো স্পর্শে কেঁপে উঠল সেটা বুঝা গেল না। দেখ, ন্যাকামু করে তো আমাকে পানি পানি বানিয়ে দিলি। এখন ঢং করছিস কেন? যখন দূরে ছিলাম তখন তো আমি তোকে আমার জীবনে আসতে বলিনি, তুই নিজেই এসেছিস। তারপরেও অনেক চেষ্টা করেছি দূরে থাকার, আমি কারো জীবনে জোট করে থাকতে চাই না, তাই অনেক দূরেও চলে গিয়েছিলাম, তারপরেও শেষ পর্যন্ত থাকতে না পেরে আসতে হলো। এখন আমি আর যেতে চাই না। তৃণা আফরানের কথাগুলো বুঝল কিনা বুঝা গেল না। আমি কি বলেছি তুই বুঝতে পারছিস? তৃণা মাথা নেড়ে হ্যাঁ বুঝালো। আফরান ওর দিকে তাকিয়ে মৃদু হাসল। কিন্তু সেটা বুঝতে দিল না তৃণা নিচের দিকে মাথা নত করে বসে আছে। আফরান ওর চিবুক ধরে উপরে তুলে বলল, এদিকে তাকা। তৃণা চোখ বন্ধ করে চোখের জল ফেলেই যাচ্ছে, শুনতে পাসনি কি বললাম? একটু হালকা ধমকিয়ে তৃণার সাথে সাথে চোখ খুলে আফরানের দিকে তাকাল। আফরান আবারও চোখের জল মুছে দিয়ে বলল, এত বট কবে হয়ে গেলি?